ব্যবসা বা ইনভেস্টমেন্টের জগতে একটা শব্দ কিন্তু ঘুরে ফিরেই আসে, তাই না? ইকুইটি। শব্দটা শুনতে বেশ ভারী কি লাগলেও এর ভেতরের কনসেপ্টটা কিন্তু একদম সোজা। তো চলুন আজকে এই ইকুইটির জটটা খুব সহজ করে খোলা যাক। আচ্ছা, চলুন একদম গোড়া থেকে শুরু করি। যখন আমরা বলি এই জিনিসটার মালিক আমি, তখন ঠিক কি বোঝাতে চাই? জিনিসটা শুধু আমাদের দখলে আছে এটাই কি সব, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে আছে? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু ইকুইটির পুরো ধারণাটা লুকিয়ে আছে। সবচেয়ে সহজে ব্যাপারটা বোঝা যায় একটা বাড়ির উদাহরণ দিয়ে। ধরুন একটা বাড়ির বাজার দর ৫০ লক্ষ টাকা, কিন্তু বাড়িটা কেনার জন্য ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকার লোন নেওয়া হয়েছে, যেটা এখনও শোধ করা বাকি। তাহলে ওই বাড়ির ওপর আসল মালিকানা কতটুকু? একদম ঠিক, ৫০ লক্ষ থেকে ৩০ লক্ষ বাদ দিলে থাকে ২০ লক্ষ টাকা। এই ২০ লক্ষ টাকাই হল হোম ইকুইটি। বাড়ির মালিকানার এই যে সহজ হিসাবটা, ঠিক এই কনসেপ্টটাই যদি আমরা একটা কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কি দাঁড়ায়? একটা কোম্পানিরও তো নিজের সম্পত্তি আর দেনা দুটোই থাকে, আর ব্যবসার পরিভাষায় এই আসল মালিকানার অংশটাকেই বলা হয় শেয়ার হোল্ডার্স ইকুইটি। চলুন এবার এই বিষয়টায় আরেকটু গভীরে যাই। তাহলে এই যে ইকুইটি, এটা হিসেব করা হয় কিভাবে? এর জন্য কিন্তু দারুণ সহজ একটা সূত্র আছে। বলা যায় এটাই হলো ইকুইটি বোঝার মূল চাবিকাঠি। চলুন সেই ম্যাজিক ফর্মুলাটা দেখে নেওয়া যাক। ফর্মুলাটা খুবই সহজ। ইকুইটি মানে হলো অ্যাসেট বিয়োগ লাইবিলিটিস। এখন প্রশ্ন হলো, এই অ্যাসেট আর লাইবিলিটিস জিনিসটা কি? অ্যাসেট হলো ধরুন একটা কোম্পানির যা কিছু ভালো জিনিস আছে, মানে তার ক্যাশ টাকা, ফ্যাক্টরি, মেশিনপত্র, এই সব কিছু। আর লাইবিলিটিস, ওটা হলো কোম্পানির ঘাড়ে চেপে থাকা সব দেনা বা ঋণ। সোজা কথায় কোম্পানির মোট সম্পত্তি থেকে সব ধারদেনা মিটিয়ে ফেলার পর যা পড়ে থাকে সেটাই হলো ইকুইটি। আর এটাই কিন্তু একটা কোম্পানির আসল জোর। আর একটু সহজ করে ভাবে চলুন। একটা কোম্পানির যা কিছু সম্পদ আছে, ক্যাশ, বিল্ডিং, গাড়ি, এই সব হলো তার অ্যাসেট। আবার কোম্পানিকে যা যা শোধ করতে হবে, যেমন ব্যাংকের লোন বা সাপ্লায়ারের বকেয়া, এগুলো হলো লায়াবিলিটিস। এই অ্যাসেটের থলি থেকে লায়াবিলিটিসের বোঝাটা নামিয়ে দিলেই যা বাকি থাকে, সেটাই হলো মালিকদের আসল পাওনা, অর্থাৎ ওনার্স ইকুইটি। মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি হল একটা কোম্পানির নেটওয়ার্থ বা আসল মূল্য। যদি কোনো কারণে কোম্পানিটা আজকেই বন্ধ করে দিতে হয় আর তার সব অ্যাসেট বেচে সব দেনা শোধ করে দেওয়া হয়, তাহলে শেয়ার হোল্ডারদের হাতে যা আসবে সেটাই হলো ইকুইটি। বেশ, ইকুইটি কি তা তো বোঝা গেল, কিন্তু এই ইকুইটি জিনিসটা আসলে কি কি দিয়ে তৈরি? এটা কি একটাই জিনিস, নাকি এর ভেতরেও নানা রকম ভাগ আছে? চলুন এবার ইকুইটির অন্দরমহলে ঢুমারা যাক। দেখুন, ইকুইটিকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। প্রথমটা হল কন্ট্রিবিউটেড ক্যাপিটাল, মানে শেয়ার হোল্ডাররা শেয়ার কেনার জন্য যে টাকাটা সরাসরি কোম্পানিতে ঢেলেছেন। আর দ্বিতীয়টা হল আর্নড ক্যাপিটাল, মানে কোম্পানি নিজে ব্যবসা করে যে লাভটা জমিয়েছে। ভাবা যায় একটা হলো বাইরে থেকে আসা টাকা, আরেকটা হলো নিজের জমানো টাকা। এই কন্ট্রিবিউটেড ক্যাপিটালের সবচেয়ে কমন বা পরিচিত রূপ হল কমন স্টক। যারা এই স্টক কেনেন তারা আসলে কোম্পানির আংশিক মালিক হয়ে যান, আর মালিক হিসেবে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের ভোট দেওয়ার অধিকার থাকে। এখানে ঝুঁকিটা একটু বেশি, কারণ কোম্পানি ডুবলে সবার শেষে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু লাভের সময় সবচেয়ে বড় অংশটাও কিন্তু এরাই পায়। আরেক ধরনের স্টকও আছে যার নাম প্রেফার্ড স্টক। নামে বোঝা যাচ্ছে এদের কিছু প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়া হয়। এদের সাধারণত ভোট দেওয়ার অধিকার থাকে না, তাই এরা ঠিক মালিকের মতো ক্ষমতা পায় না। কিন্তু দুটো ব্যাপারে এরা এগিয়ে থাকে। কোম্পানি যখন ডিভিডেন্ড বা লাভাংশ দেয়, তখন এরা কমন স্টক হোল্ডারদের আগে পায়, আর কোম্পানি বন্ধ হয়ে গেলেও দেনা শোধের পর এরাই আগে টাকা ফেরত পায়। ঝুঁকি কম, ক্ষমতাও কম। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? একদিকে কমন স্টক, যেখানে ক্ষমতা আর লাভের সম্ভাবনা দুটোই বেশি, কিন্তু ঝুঁকিও কাঁধে নিতে হয়। আর অন্যদিকে প্রেফার্ড স্টক, যেখানে ঝুঁকি কম, টাকা পাওয়ার নিশ্চয়তা বেশি, কিন্তু কোম্পানির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ইনভেস্টররা তাদের পছন্দ আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী এই দুটোর মধ্যে থেকে বেছে নেন। আচ্ছা, এবার একটা মজার জিনিস নিয়ে কথা বলি, যার নাম পার ভ্যালু। এটা হলো একটা শেয়ারের কাগজে কলমে থাকা একটা দাম,
যা আইনগতভাবে ঠিক করা থাকে, কিন্তু বাস্তবে এর দামটা প্রায় শূন্যের কাছাকাছি, ধরুন 1 সেন্ট বা 1 পয়সা। ভাবুন তো, এটা অনেকটা শেয়ারের জন্মসনদে লেখা দামের মতো। এর সাথে কিন্তু শেয়ারের বাজার দরের কোনোই সম্পর্ক নেই, কিন্তু অ্যাকাউন্টিংয়ের খাতায় এর একটা ছোট ভূমিকা আছে। তো এই পার ভ্যালুর আসল কাজটা কি, তাই না? চলুন একটা উদাহরণ দেখি। ধরুন একটা শেয়ারের পার ভ্যালু মাত্র $1, কিন্তু একজন ইনভেস্টর সেটা কিনলেন $15 দিয়ে। এখন কোম্পানির অ্যাকাউন্টিং বইতে কি লেখা হবে? ওই $1 যাবে কমন স্টক অ্যাকাউন্টে, আর বাকি যে $14, ওই বাড়তি টাকাটাকেই বলা হয় অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল বা এপিক। মানে এটা হলো শেয়ারের বাজার দর আর ওই আইনি দামের মধ্যে যে ফারাক, সেটারই হিসাব। এবার আসি আর্নড ক্যাপিটালে, মানে কোম্পানির নিজের জমানো টাকার হিসাবে। এর সবচেয়ে বড় অংশটাই হলো রিটেইনড আর্নিংস। এটা অনেকটা আমাদের ছোটবেলার মাটির ব্যাংকের মতো। কোম্পানি প্রতি বছর যে লাভ করে তার সবটা মালিকদের মধ্যে ভাগ না করে কিছুটা ব্যবসার উন্নতির জন্য জমিয়ে রাখে। বছরের পর বছর ধরে জমানো এই লাভটাই হলো রিটেইনড আর্নিংস। কখনো কখনো কোম্পানি বাজার থেকে নিজের শেয়ার নিজেই কিনে নেয়। এই কিনে নেওয়া শেয়ারগুলোকে বলা হয় ট্রেজারি স্টক। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এর ফলে কোম্পানির মোট ইকুইটির পরিমাণ কমে যায়। কোম্পানি এটা সাধারণত করে শেয়ারের দাম বাড়ানোর জন্য বা অন্য কোনো কৌশলগত কারণে। ইকুইটির এই যে ধারণাটা, এটা কিন্তু শুধু বড় বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই। এই একই মূলনীতি কিন্তু আমাদের জীবনের আরও অনেক ক্ষেত্রেই দারুণভাবে কাজে লাগে। চলুন সেরকম কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা তো আলোচনাটা হোম ইকুইটি দিয়েই শুরু করেছিলাম। ঠিক তেমনই আছে প্রাইভেট ইকুইটি, মানে যেসব কোম্পানি এখনও স্টক মার্কেটে আসেনি সেগুলোতে বিনিয়োগ করা। আর আমরা যে শেয়ার বাজারে বড় বড় কোম্পানির শেয়ার কেনাবেচা করি, সেটা হলো পাবলিক ইকুইটি। খেয়াল করে দেখুন, সবগুলোর মূল ধারণা কিন্তু একটাই: মোট সম্পদ থেকে দেনা বাদ দিয়ে আসল মালিকানার হিসাব। আমরা এতক্ষণ ধরে ইকুইটি কি তা জানলাম, এর বিভিন্ন ভাগ দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এত কিছু জেনে লাভটা কি? মানে এই ইকুইটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ? একজন ইনভেস্টর হিসেবে হোক বা অর্থনীতির একজন ছাত্র হিসেবে কোনো কোম্পানির ইকুইটি জানাটা কিন্তু খুব জরুরি। কারণ এই একটা সংখ্যার মধ্যেই লুকিয়ে থাকে সেই কোম্পানির বর্তমান স্বাস্থ্য আর ভবিষ্যতের সম্ভাবনার নানা সংকেত। দেখুন, ইকুইটি হলো একটা কোম্পানির হেলথ রিপোর্টের মতো। পজিটিভ ইকুইটি মানে কোম্পানির আর্থিক স্বাস্থ্য ভালো। আবার ডেট টু ইকুইটি অনুপাত বলে দেয় কোম্পানির ঋণের উপর কতটা নির্ভরশীল। যত বেশি ঋণ তত বেশি ঝুঁকি। আর রিটার্ন অন ইকুইটি বা ROE দেখায় কোম্পানি মালিকদের টাকা ব্যবহার করে কতটা লাভ করতে পারছে। মানে এটা অনেকটা ডাক্তারের প্রেসক্রিপশনের মতো, যা দেখেই কোম্পানির ভালো মন্দ অবস্থাটা চট করে বোঝা যায়।